তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমার বায়ুমণ্ডলের 5 নম্বর ক্লাস, পঞ্চম ক্লাসে তোমাদের গ্রিন হাউস ইফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন, তার কারণ, তার প্রভাব, এল নিনো ও লা নিনো সম্পর্কে ধারণা দেব। তো দেখো তোমরা যে সবুজ ঘরের প্রভাব লেখা হয়েছে, অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট। এই গ্রিন হাউস ইফেক্ট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জাঁ ব্যাপটিস্ট জোসেফ ফুরিয়ার 1817 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ সবুজ ঘরের প্রভাব। তো দেখো, এই সবুজ ঘর বলতে তোমরা কি বোঝো? মেরু অঞ্চল অর্থাৎ উচ্চ অক্ষাংশ 60 থেকে 90 ডিগ্রি উত্তর কিংবা দক্ষিণ অক্ষাংশে। তোমরা জানো, আগের ক্লাসে হয়েছিল, সূর্য অতি তীর্যকভাবে কিরণ দেয়। এই অতি তীর্যকভাবে কিরণ দেওয়ার ফলে সেখানে তাপমাত্রা অনেকটা কম হয়। অর্থাৎ প্রায় যদি ধরে নাও 70 থেকে 90 এই 20 ডিগ্রি অক্ষরেখায় উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে থাকে। এরকম অঞ্চলে বীজের অঙ্কুরোদ্গম কিংবা গাছপালা জন্মানো সম্ভব নয়। সেখানে কি করা হয়? ওখানকার যারা আছে অধিবাসীরা, তারা করে কাঁচের দেওয়াল চারিদিকে। আমাদের যেমন ঘর থাকে চারটা চারিদিকে দেওয়াল দ্বারা ঘেরা, ওইরকম কাঁচ দিয়ে ঘেরা, উপরের ছাউনিটাও কাঁচ দিয়ে ঘেরা। অর্থাৎ চারিদিকে দেওয়াল কাঁচ, ছাউনি ও কাঁচ দিয়ে ঘর তৈরি করা হয়। ওই কাঁচের ধর্ম হচ্ছে সূর্য থেকে আগত রশ্মিকে যে ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে তাকে কাঁচ ভেদ করে ভেতরে প্রবেশ করতে দেয়। আবার পৃথিবী পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হওয়ার পর যেটা ফিরে যাবে দীর্ঘ তরঙ্গ রূপে, ক্ষুদ্র তরঙ্গে আসছে দীর্ঘ তরঙ্গ রূপে যে সূর্য রশ্মি ফিরে যাবে, বিকিরিত হবে, তাকে ওই কাঁচ বাধা দিয়ে তার মধ্যে, তাই না, সংরক্ষণ করে। অর্থাৎ যেতে বাধা দেয়, অর্থাৎ বিকিরণ হয় না। ওই ঘরের মধ্যে তাপে, তাই না, প্রবেশ হবে কিন্তু নির্গমন হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে না। ফলে ওই ঘরের মধ্যে উষ্ণতা মিনিমাম 30-35 ডিগ্রি সেলসিয়াস, তাই না, বৃদ্ধি পায়। ওইভাবে মেরু অঞ্চলে কাঁচের দেওয়াল ছাউনি দিয়ে ঘর তৈরি করে তাপকে সংরক্ষণ করে, তাই না, কৃষি ফসল চাষবাস করা হয়, অর্থাৎ সবজি ফল ফুল চাষবাস করা হয়। এই যে পদ্ধতি, একে বলা হয় কিন্তু গ্রিন হাউস। আর এই যে ফসল উৎপাদিত হলো ইফেক্ট, প্রভাব, অর্থাৎ গ্রিন হাউসের প্রভাব হলো এটাই, যেটা উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলের দিকে এই ঘটনাটা লক্ষ্য করা হয় কৃষি ফসল উৎপাদন করার ক্ষেত্রে। তো দেখো, আমাদের এই পৃথিবীতে চারিদিকে রয়েছে অদৃশ্য গ্যাসীয় আবরণ, যাকে বায়ুমণ্ডল বলে। ওই বায়ুমণ্ডলে কি ঘটনাটা ঘটে না, সূর্য থেকে প্রতি মুহূর্তে পৃথিবী দিকে রশ্মি আসছে, তাই না, সেটা বাধাপ্রাপ্ত হয়ে 34% মহাশূন্যে চলে যায়, তোমরা সেটা জানো। বাকি 66% রশ্মি কিন্তু এই ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে গরম করে। তাই পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আর এরই উপর নির্ভর করে পৃথিবীতে কি হয়, অর্থাৎ হরেক রকমের, সমস্ত রকমের উদ্ভিদ ও প্রাণী, অর্থাৎ জীবকুলের, তাই না, জন্মানো, বিকাশ লাভ করা সম্ভব হয়েছে। তাই আমাদের পৃথিবীও হলো একটা সবুজ ঘর। কেন বললাম না, সূর্য থেকে যে রশ্মি আসছে বায়ুমণ্ডলে ভেদ করে পৃথিবীতে বাধাপ্রাপ্ত হওয়ার পর তা সবগুলো ফিরে যাচ্ছে না। বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ প্রায় 66% রশ্মিকে সংরক্ষণ করছে। রাত্রিতে চলে গেলেও গড় তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস থাকছে। ওই রকম উষ্ণতা থাকার কারণে আমাদের এই পৃথিবীতে কি হয়েছে না, জীবকুলের জন্মানো, বিকাশ লাভ করা সম্ভব হয়েছে। তাই আমাদের পৃথিবীকেও কি বলা হবে? সবুজ ঘর বলা হবে। তো দেখো, এখন বর্তমান পরিস্থিতিতে কিছু ঘটনা ঘটছে, এই গ্রিন হাউস ইফেক্টের একটা খারাপ প্রভাব পড়ছে। কিরা না, বিভিন্ন রকম প্রাকৃতিক মানবীয় কারণ আছে। তোমরা নিশ্চিত জানো দাবানল, তাই না? কিছুদিন আগে ব্রাজিলের আমাজন নদী অববাহিকা অঞ্চলে যে বিস্তীর্ণ অরণ্য, সেলভা অরণ্য, তাতে দাবানল সৃষ্টি হয়েছে।
আবার আমাদের দেরাদুনের বর্তমানে সময়কালে দাবানল সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় পৃথিবীর অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল দাবানলে পড়ে যাচ্ছে। অর্থাৎ এই দাবানল গাছের গ্রহণ, এর ফলে বায়ুতে পর্যাপ্ত পরিমাণে CO2, CO, ছাই, ভস্য গ্যাস মিশছে। অগ্নুৎপাত জানো, আগ্নেয়গিরি থেকে ম্যাগমা, ছাই, ভস্য বেরোয়, বিভিন্ন রকম গ্যাস বেরোচ্ছে যা বায়ুমণ্ডলে মিশছে। এছাড়া প্রাকৃতিক কারণ হিসাবে ধূলিঝড় থাকতে পারে, নানা রকম পচনশীল আবর্জনা প্রকৃতিভাবে যেটা সৃষ্টি হয়েছে তার থেকেও CH4, SO2 গ্যাস বায়ুতে মিশ্রিত হচ্ছে। মানবীয় কারণের শেষ নেই। যেমন ধরো, মানবীয় কারণ হিসাবে যেটা রয়েছে কলকারখানা। প্রতিটি কলকারখানা থেকে প্রতিনিয়ত CO2, CO, CH4, SO2, NO2, CFC ইত্যাদি গ্যাস, এই কতগুলো গ্যাস রেখেছি দেখো, CO2, CFC, জলীয় বাষ্প, CH4, SO2, NO2, O3 ইত্যাদি গ্যাস প্রতি মুহূর্তে বায়ুতে সংযোজিত হচ্ছে বা মিশছে। অর্থাৎ প্রত্যেকে শুধু যানবাহন থেকে মিশছে বায়ুতে এই সমস্ত ক্ষতিকারক গ্যাস। আবার চিন্তা করো, বাড়িতে যে জীবাশ্ম জ্বালানি দহন করা হচ্ছে, প্রাকৃতিক গ্যাস হতে পারে, কয়লা হতে পারে, তার থেকেও কাঠ কয়লা হতে পারে, তার থেকেও এই সমস্ত গ্যাস বায়ুতে মিশছে। নানা রকম এসি, ফ্রিজ থেকে শুরু করে তোমার হিমায়িত যে সমস্ত মেশিনগুলো থাকে তার থেকে CH4 বায়ুতে মিশছে। তাপবিদ্যুৎ কেন্দ্র জানো, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই সমস্ত ক্ষতিকারক গ্যাসগুলো বায়ুতে মিশছে। নানা রকম মানুষের দ্বারা সৃষ্ট পচনশীল আবর্জনা থেকে CH4, SO2 বিভিন্ন গ্যাস মিশছে। ইট ভাটা থেকে তাও পর্যাপ্ত পরিমাণে এই সমস্ত ক্ষতিকারক গ্যাস বায়ুতে মিশছে। বিষয়টা কি বললাম দেখো, ওই সমস্ত উৎসগুলি থেকে প্রতি মুহূর্তে CO2, CO, জলীয় বাষ্প, ছাই, ভস্য, কার্বন কণা, তারপরে তোমার CH4, CFC, SO2, NO2, O3 ইত্যাদি গ্যাস বায়ুতে মিশতে মিশতে কি করছে, বায়ুর ঘনত্বকে বৃদ্ধি করছে, বায়ুতে একরকম কাঁচের ন্যায় আস্তরণ সৃষ্টি করছে। এইরকম কাঁচের ন্যায় আস্তরণ যা কি করে সূর্য রশ্মিকে আসতে সাহায্য করে, ক্ষুদ্র তরঙ্গ রূপে ফিরে যাওয়া রশ্মিকে বাধা দেয়, এবং পৃথিবী দিকে তাপ পাঠিয়ে দেয়, অর্থাৎ বিকিরণ হতে বাধা সৃষ্টি করছে। ওই গ্যাসীয় আবরণ তাপ শোষণ ও সংরক্ষণের মাধ্যমে পৃথিবীর গড় তাপমাত্রাকে 15 থেকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে, স্বাভাবিকের থেকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে, তাই না? এই পৃথিবীর গড় তাপমাত্রা এই বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা ভুবন উষ্ণায়ন। তাহলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে নিশ্চিত বলতে পারবে? আবারও বলি শোনো, প্রাকৃতিক মানবীয় বিভিন্ন কারণের দ্বারা কি কি বললাম, CO2, CFC, CO, CH4, O3, জলীয় বাষ্প, SO2, NO2 ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলে বৃদ্ধি পাওয়ার কারণে বায়ুমণ্ডলে কি হয়, একরকম কাঁচের ন্যায় আস্তরণ সৃষ্টি করছে, যা সূর্য রশ্মিকে ক্ষুদ্র তরঙ্গে প্রবেশ করতে সাহায্য করে, ফিরে যাওয়া দীর্ঘ তরঙ্গে ফিরে যাওয়া রশ্মিকে বাধা দিয়ে, তাই না, সংরক্ষণ করে ও পৃথিবীর সার্বিক গড় তাপমাত্রাকে অনেকটা বাড়িয়ে দেয়। একে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা ভুবন উষ্ণায়ন বলে। তাহলে আশা করি তোমরা বিশ্ব উষ্ণায়নের ধারণাটা পেলে। এবার দেখো, বিশ্ব উষ্ণায়ন সৃষ্টির কারণ কি? প্রাকৃতিক কারণ হিসেবে তোমাদের কি বললাম, যে অগ্নুৎপাত একটা প্রাকৃতিক কারণ, দাবানল একটা প্রাকৃতিক কারণ, ধূলিঝড় একটা প্রাকৃতিক কারণ, মরুকরণ সৃষ্টি হওয়া, উদ্ভিদের পরিমাণ কমে যাওয়া, তাতেও কি হবে, CO2 পরিমাণ বেড়ে যাবে, সেটাও কি ঘটনা ঘটবে, এটাও প্রাকৃতিক কারণ। মানবীয় কারণ হিসেবে তোমাদের কি কি বললাম, সবকিছুতে গ্রিনহাউস গ্যাসগুলো যে জায়গাগুলোতে সৃষ্টি হয়, মানবীয় কারণ হিসেবে দেখো, জীবাশ্ম জ্বালানি দহন, যানবাহন একটা উৎস, জীবাশ্ম জ্বালানি দহন একটা উৎস, কলকারখানা একটা উৎস, তারপরে তোমার নানা রকম পচনশীল আবর্জনা সেগুলো একটা উৎস, ইট ভাটা একটা উৎস, তাপবিদ্যুৎ কেন্দ্র একটা উৎস। যতগুলো জিনিস বললাম সবগুলো থেকে এই সমস্ত ক্ষতিকারক গ্যাস বায়ুতে মিশ্রিত হচ্ছে, অর্থাৎ এগুলো হলো সৃষ্টির কারণ। এবার আমরা জানবো এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল কি রয়েছে। দেখো বলছে, দেখো পৃথিবীর গড় তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে প্রথমত বলা যাবে গড় তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কি কি ঘটনা ঘটবে। তোমরা এটা নিশ্চিত জানো, মেরুতে জমে থাকা কিংবা পর্বতের শিখরে জমে থাকা জল বরফ রূপে রয়েছে,
অর্থাৎ জল জমে বরফ রূপে অবস্থান করেছে পর্বতের শিখর ও সুমেরু কুমেরু অঞ্চলে। তাহলে যদি পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ে তাহলে পর্বতের শিখরের দিকে উষ্ণতা বাড়বে এবং চারিদিকে তোমার কি হয়েছে না মেরুতে জমে থাকা বরফের উপরও উষ্ণতা বাড়বে। তখন কি ঘটনা ঘটবে? পৃথিবীর গড় তাপমাত্রা বাড়া মানে বরফ গলবে। ওই বরফ গলে যাওয়া মানে অর্থাৎ হিমবাহগুলো পেছন দিকে পেঁচাতে থাকবে আর ওই বরফ গলা জল কি করবে? নদীর মাধ্যমে সাগর মহাসাগরে এসে সঞ্চিত হবে। তার মানে কি দেখবে? যে হিমবাহের গলন ঘটবে পর্যাপ্ত পরিমাণে। যেমন একটা পরিসংখ্যান রয়েছে, হয়তো দেখবে তোমরা বইতে, যে আমাদের যে গঙ্গোত্রী হিমবাহ প্রায় প্রতি বছর 25 সেমি করে, তাই না, পেছোতে শুরু করেছে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বরফ গলন হচ্ছে, তার উৎসের বরফের পরিমাণ কমে যাচ্ছে। এছাড়া দেখো, দ্বিতীয় পয়েন্ট যদি বলা হয়, সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পাবে, স্বাভাবিক। মেরু পর্বতের শিখরে জমে থাকা বরফ যদি গলতে শুরু করে, ওই বরফ গোলা জল এসে কোথায় পড়বে? সাগর মহাসাগরে পড়বে। দেখো, পর্বতের শিখরে জমে থাকা বরফ এসে যদি সাগর মহাসাগরে জল থাকে, হিমরেখা উচ্চতা বৃদ্ধি পাবে। আগে যদি হিমরেখা এই পর্যন্ত ছিল, সে গলে উপরের দিকে উঠছে, হিমরেখা হিমবাহের প্রসারণ ঘটছে। একই রকম ওই বরফ গলা জল নদীর মাধ্যমে এসে সাগর মহাসাগরে পড়ছে। তখন কি হবে? সাগর মহাসাগরের জল বাড়বে। এই যে সমুদ্র উপকূলবর্তী যে নিচু জায়গার দ্বীপগুলো রয়েছে, তার সেগুলো হবে জলমগ্ন হয়ে যাবে। বলছে যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে সমুদ্রের পৃষ্ঠে উচ্চতা প্রায় 10 থেকে 12 সেমি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 10 থেকে 12 সেমি যদি উচ্চতা বেড়ে যায়, তাতে উপকূলবর্তী যে দ্বীপগুলো রয়েছে সবগুলো জলমগ্ন হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখো। যতগুলো দ্বীপ আমাদের এই সুন্দরবন অঞ্চলে যে দ্বীপগুলো রয়েছে, বা মালদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, এগুলো সব জলের নিচে, তাই না, নিমজ্জিত হয়ে যাবে, অর্থাৎ ডুবে যাবে। এছাড়া দেখো, জলবায়ু পরিবর্তন ঘটাবে। এই বিশ্ব উষ্ণায়ন প্রভাবেই কিন্তু জলবায়ু খামখেয়ালিপনা হয়ে যায়। কোনো জায়গায় খরা অঞ্চল সৃষ্টি হয়ে যায়, কোনো জায়গায় অতিবৃষ্টি বা বন্যা হচ্ছে। এই ঘটনাও এই গ্লোবাল ওয়ার্মিং এর একটা ফল, যেখানে যে স্বাভাবিক ঋতুতে যা কিছু হওয়ার কথা ছিল, সেখানে সেই সব না হয়ে অন্যান্য অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। অর্থাৎ এটা হচ্ছে কিনা বিশ্ব উষ্ণায়নের ফল। শস্য বৈচিত্র্যতাও লক্ষ্য করবে। কিরকম না, দেখো, যেখানে কি ঘটনাটা ঘটে, তাপমাত্রা বাড়া মানে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে তাপমাত্রা সার্বিক বাড়ছে। যেখানে যে উষ্ণতায়, যেমন ধরো আমাদের জলবায়ু অঞ্চলে প্রধান ফসল হচ্ছে ধান চাষ। উত্তর ভারত কিংবা নাতিশীতোষ্ণ মন্ডলে সেখানে হয় গম চাষ। তাহলে দেখো, যদি নাতিশীতোষ্ণ মন্ডলের উষ্ণতা বেড়ে যায়, সেই গম চাষের জায়গায় ধান চাষ হবে। আমাদের এখানে যদি আরো উষ্ণতা বেড়ে যায়, জোয়ার বাজরা রাগি এরকম নিকৃষ্ট মানে দানা শস্য চাষ হবে। এই পরিসংখ্যান হয়তো রয়েছে, দেখবে তো কাশ্মীর উপত্যকায় যেখানে আপেল চাষ হয়, এই বিশ্ব উষ্ণায়নের পরিবর্তনের প্রভাবে সেখানে আপেল চাষের জায়গায় পেঁয়াজ চাষও হতে পারে। এরকম ঘটনাগুলো ঘটবে। রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে, বহু প্রকারের উদ্ভিদ ও প্রাণী প্রজাতি হারিয়ে যাবে। এইভাবে তোমরা মিনিমাম 4টা থেকে 5টা ফলাফল বিশ্ব উষ্ণায়নে অবশ্য মনে রাখবে। তাহলে আপাতত ভাবে তোমরা জানলে যে সবুজ ঘর বা গ্রিন হাউস ইফেক্ট কাকে বলে, সৃষ্টির কারণ এবং প্রভাব। এই সৃষ্টির কারণে একটা মনে রাখবে, শর্ট কোশ্চেন হিসেবে থাকবে, প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি? না, কার্বন ডাইঅক্সাইড বা CO2, যেটা গ্রিন হাউস সৃষ্টির ক্ষেত্রে প্রায় 49% ভূমিকা পালন করে। সেকেন্ড গ্যাস হিসেবে যেটা রয়েছে CFC, যদিও এটা গোলমাল হয়ে যেতে পারে, CFC কিন্তু প্রধান ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস। আর গ্রিন হাউস সৃষ্টির জন্য দ্বিতীয় ভূমিকা পালন করে, প্রায় 14% ভূমিকা পালন করে CFC গ্যাস। আর পরে জলীয় বাষ্প, সেটা 13%, CH4 12%, নাইট্রাস অক্সাইড 6%, ওজোন গ্যাস 6% এই বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি করতে সাহায্য করে। তো মোটামুটি ভাবে এই জিনিসটা মনে রাখবে পরিসংখ্যান। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না, এল নিনো ও লা নিনো দুটোই স্পেনীয় শব্দ। এই এল নিনো কথার অর্থ দুষ্টু ছেলে বা দুরন্ত বালক,
আর লাল নীলো কথার অর্থ শিশু মেরি বা শান্ত মেয়ে। তো দেখো দুটো শব্দের মধ্যে দুষ্টু আর একটা শান্ত দুটো জিনিস আসছে, অর্থাৎ এদের অর্থেও দুরকম ঘটনা ঘটে। দেখো এলিনো আর লালিনো দুটো সমুদ্র স্রোত, অর্থাৎ এই এলিনো হচ্ছে উষ্ণ স্রোত, লালিনো হচ্ছে শীতল স্রোত। এটা মনে রাখো, এটা উষ্ণ, এটা শীতল। একে বলছে শিশু খ্রিস্ট বা দুরন্ত বালক, একে শিশু মেরি বা শান্ত বালিকা, শিশু মেরি বা শান্ত বালিকা। আর উষ্ণ স্রোত, শীতল স্রোত। তো দেখো স্বাভাবিকভাবে তোমাদের বলে রাখি, এটা এশিয়া মহাদেশ, এটা রয়েছে ভারত মহাসাগর, এশিয়া অস্ট্রেলিয়া পশ্চিম দিকে, আর পূর্ব দিকে রয়েছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, তার মাঝখানে রয়েছে পৃথিবীর সব থেকে বৃহত্তম মহাসাগর, নাম হচ্ছে এটা প্রশান্ত মহাসাগর। এটা প্রশান্ত মহাসাগর। আর মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। এবার দেখো পৃথিবীর আবর্তন গতি কোন দিক থেকে কোন দিকে, পশ্চিম থেকে পূর্বে, এটা নিশ্চিত জানো। এই আবর্তন বলের ফলে কি বল সৃষ্টি হয়? আবর্তন গতি ফলে কেন্দ্র বহির্মুখী বল। ওই কেন্দ্র বহির্মুখী বলের কারণে নিরক্ষরেখার দুদিক দিয়ে দুটি স্রোত এই মহাসাগরের পূর্ব থেকে পশ্চিম দিকে আসে, পূর্ব থেকে পশ্চিম দিকে আসে, তাই না? যেটা দক্ষিণ দিক দিয়ে আসে এর নাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত মহাসাগরের অর্থাৎ প্রশান্ত মহাসাগরের মাঝখান বরাবর নিরক্ষরেখার দক্ষিণ দিকে পূর্ব দিক থেকে পশ্চিমে আসে, এটা উষ্ণ স্রোত। তাহলে এরই উপর দিয়ে একরকম উষ্ণ বায়ু আসছে, এসে এখানে বাধাপ্রাপ্ত, অর্থাৎ এশিয়ার দক্ষিণ অর্থাৎ দক্ষিণ পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে বাধাপ্রাপ্ত হয়ে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু সোজা উপরে উঠছে, সোজা উপরে উঠছে এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। কোথায়? এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ও অস্ট্রেলিয়ায়। এখানে দেখো তাহলে উষ্ণ বায়ু চলে আসছে, এখানে একটা বায়ুর ঘাটতি হচ্ছে। এই বায়ুর ঘাটতি পূরণ করার জন্য এখানকার, তাই না, এই ঊর্ধ্বগামী বায়ু যেখানে এখানে বৃষ্টিপাত হলো, ওই বায়ু বিপরীত কমে, তাই না, বিপরীত দিকে প্রবাহিত হয়ে এখানে নেমে তার ঘাটতিটা পূরণ করে। অর্থাৎ দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে যে উষ্ণ বায়ু আসছে, এসে পশ্চিম উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত সৃষ্টি করলো। ওই বৃষ্টিপাত হওয়ার পর ওই শীতল ভারী বায়ু বিপরীত দিকে, তাই না, বহির্মুখে প্রবাহিত হয়ে গিয়ে ঊর্ধ্বাকাশ বরাবর সে আবার এসে, তাই না, এই পূর্ব দিকে ঊর্ধ্বাকাশ বরাবর শীতল বায়ু নামছে। অর্থাৎ বায়ুর ঘাটতিটা পূরণ করছে, আবার উষ্ণ হয়ে আবার আসছে, আবার গিয়ে আবার এখানে নামছে। এইভাবে যে চক্রটা হচ্ছে একে ওয়াকার সার্কুলেশন তত্ত্ব বলে। ওয়াকার সার্কুলেশন বলে, ওয়াকার সার্কুলেশন বলা হয় বা চক্র বলা হয়। এর ফলে কি হলো? দেখো উষ্ণ বায়ু, উষ্ণ স্রোত আসার ফলে এখানে এলপি, লো প্রেসার, নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। আর এখান থেকে চলে আসার পর এই জলের ঘাটতি পূরণ করার জন্য নিচ থেকে একরকম ঠান্ডা জল উঠছে। আর শীতল মেরু স্রোত, শীতল কুমেরু স্রোতের একটি অংশ দেখো দক্ষিণ আমেরিকার এখানে রয়েছে ইকুয়েডর, পেরু, আর নিচের দিকে রয়েছে চিলি। তাহলে ইকুয়েডর, যার রাজধানী কুইটো, চির বসন্তের শহর, এখানে রয়েছে। আর ইকুয়েডরের দক্ষিণে রয়েছে পেরু, এটা রয়েছে পেরু। আর এটা রয়েছে চিলি, চিলির আটাকামা মরুভূমি, এখানে আটাকামা মরুভূমি রয়েছে। এবার দেখো কি বলা হচ্ছে, এই পেরুর পাশ দিয়ে যে স্রোতটা যাচ্ছে এর নাম পেরু স্রোত, এর নাম হচ্ছে পেরু বা হামবোল্ট স্রোত, হামবোল্ট স্রোত। এবার কোনো বছর, অর্থাৎ 5-7 বছর অন্তর অন্তর একটা কোন ঘটনা ঘটে, এই শীতল কুমেরু স্রোতের একটি অংশ, তাই না, দক্ষিণ থেকে উত্তর মুখে প্রবাহিত হয় এবং শীতের তীব্রতা খুব বেড়ে যায়। যখন কোনো বছর এই যে শীতের তীব্রতা, এই শীতল স্রোতের গতি বেড়ে যাওয়া, তাই না, বেড়ে যাওয়াকেই কি বলা হয়? লা লিনা বলা হয়। এই পেরু বা হামবোল্ট স্রোত হচ্ছে লা লিনা। এর গতি বেড়ে যাওয়া মানে কি ঘটনাটা ঘটবে? শীতল স্রোত যতই প্রবাহিত হচ্ছে তখন এখানে আসার পর উষ্ণ হয়ে গিয়ে এসে আবার উষ্ণ স্রোত রূপে আসছে, তখন ওয়াকার সংবহন তত্ত্বটি স্বাভাবিক থাকছে। এই ওয়াকার সংবহন তত্ত্ব যতই স্বাভাবিক থাকবে, আমাদের এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভালোভাবে
এশিয়া মহাদেশে অর্থাৎ ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া প্রবেশ করতে পারবে। এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভালোভাবে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে প্রবেশ করে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে এবং স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাহলে এই যে শীতল স্রোতের তীব্রতা বেড়ে যাওয়া পেরু হাম্বল স্রোতে, তাকেই কিন্তু কি বলে, লা লিনা বলে। এই পেরু হাম্বল স্রোতকে আবার কি বলা হতে পারে, লা নিনো, লা নিনো বা লা লিনা বলে। তাহলে লা লিনা বিষয়টা আশা করি বুঝলে। এই শীতল স্রোতের তীব্রতা বেড়ে যাওয়া মানে এখানে পেরু চিলিতে শুষ্ক বায়ুর প্রাধান্য লক্ষ্য করা যাবে, অর্থাৎ এখানে মরুভূমির, তাই না, আরো সক্রিয় হয়ে যাবে, তার প্রসার ঘটতে শুরু করবে, তাই না, আর শীতের তীব্রতা বেড়ে যাবে। আর এই লা লিনা যে বছর সক্রিয় থাকবে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসাটাও স্বাভাবিক হবে, এটা মনে রাখো। তাহলে লা লিনা একটা শীতল স্রোত। আর এরপরে জানবো আমরা এল নিনো। লা লিনার প্রভাবে কিন্তু পেরু চিলি উপকূল ভাগে অর্থাৎ এই যে চিলির আটাকামা মরুভূমি সৃষ্টি হচ্ছে। এবার চলে আসো কি ঘটনা ঘটছে না, কোন বছর, তাই না, সেও 2 থেকে 7 বছর অন্তর অন্তর কি ঘটনাটা ঘটে না, এই যে পেরুই চিলি, এই ইকুয়েডর আর পেরু, এই অঞ্চলে একরকম বিপরীত ঘটনা ঘটে। এখানে রয়েছে, তাই না, প্রশান্ত মহাসাগরের উপপাত, নাম নাচকা পাত। এই পাতটির নাম নাচকা পাত। এই নাচকা পাত আমেরিকান পাতের মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ আমেরিকান পাতের তলায় প্রবেশ করছে, এই দিকে প্রবেশ করছে। আমেরিকান পাতের তলায় নাচকা পাত, মহাসাগরীয় পাত, ওটা মহাদেশীয় পাত। এই মহাসাগরীয় পাত মহাদেশের পাতের নিচে প্রবেশ করা মানে ভূগর্ভ থেকে প্রচুর পরিমাণে ম্যাগমা বেরিয়ে আসছে। আবার তোমরা জানো প্রশান্ত মহাসাগরকে আগ্নেয় মেঘলা অঞ্চল বলা হয়, সক্রিয় আগ্নেয়গিরি পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কোন বছর এই নাচকা পাত প্রবেশের দরুন কিংবা আপনি এখানে কি হয়, আগ্নেয়গিরিগুলো সক্রিয় হয়ে যায়, ফলে এই অঞ্চলে জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে অনেকটা বেড়ে যায়। অর্থাৎ যেখানে দেখো যখন দক্ষিণ ইউরোপীয় স্রোত আসছে, এখানে তাপমাত্রা কম থাকার ফলে উচ্চচাপ ছিল, সেখানে কি ঘটনাটা ঘটছে না, এই নাচকাপাত প্রবেশের ফলে, কিংবা সূর্য তো জানো ডিসেম্বর মাসে এল নিনো লা লিনা প্রভাবটা ডিসেম্বর মাসে লক্ষ্য করা যায়। অতএব সেই সময়কালে কি ঘটনা ঘটে, নাচকাপাত প্রবেশ করা মানে এখানে উষ্ণতা বেড়ে গিয়ে গভীর নিম্নচাপ সৃষ্টি করে, লো প্রেসার সৃষ্টি হয়ে যায়। কোন বছর যখন নাচকাপাত আমেরিকান পাতের নিচে প্রবেশ করছে এবং ডিসেম্বর মাসে সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে। লা লিনা শীতকালে দেখা যায়, এল নিনো গ্রীষ্মকালে দেখা যায়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে শীতকাল গ্রীষ্মকাল, আমাদের নয়। অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণ গোলার্ধে শীতকাল, সেখানে লা লিনার প্রভাব রয়েছে, তাই না, যার ফলে আমাদের মৌসুমী বায়ু এবছর স্বাভাবিকভাবে আসবে। তো এই নাচকাপাতে প্রবেশের ফলে কি ঘটনা ঘটছে, উষ্ণতা স্বাভাবিকের থেকে অনেকটা বেড়ে যাওয়ার কারণে লো প্রেসার সৃষ্টি হয়ে গেল। তখনই কি করছে, এই দক্ষিণ ইউরোপীয় স্রোত যেটা পূর্ব থেকে পশ্চিমে এসেছিল, এটার গতি বা অভিমুখ পরিবর্তন করবে, পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে শুরু করবে। নিরক্ষরেখা, সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, উষ্ণতা বেশি, এখানে গভীর নিম্নচাপ হয়েছে, এই দক্ষিণ ইউরোপীয় স্রোতের অভিমুখ পরিবর্তন হয়ে গেল পশ্চিম থেকে পূর্ব দিকে। এইরকম উষ্ণ স্রোতকে বলা হবে কি না, লা নিনো। একেই বলা হবে লা নিনো। আর এই লা লিনো স্রোত যখন সৃষ্টি হলো, অর্থাৎ কিমুখী না পশ্চিমমুখী, পশ্চিম হলে দক্ষিণমুখী, পশ্চিম হলে দক্ষিণমুখী, আর ওটা উত্তরমুখী। এল নিনো উত্তরমুখী আর লা লিনা দক্ষিণমুখী। এই দক্ষিণমুখী স্রোত যখন প্রবাহিত হচ্ছে, তখন কি পেরু ইকুয়েডরে উষ্ণতা অনেকটা বেড়ে গিয়ে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। ফলে এই পেরু ইকুয়েডর উপকূলে এই যে আটাকামা মরুভূমিতে পর্যাপ্ত পরিমাণে, তাই না, ঘূর্ণিঝড় সহ প্রবল বৃষ্টিপাত হয়, তাই না, মৎস্যজীবী বা ধীবর বহুত প্রাণহানি ঘটে এখানটায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। ওই দুষ্টু ছেলে বা দুরন্ত বালক, এই কারণে বলা হয় এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হয়, শুধু এই অঞ্চলে নয়। আবার দেখুন এখান থেকে জল ছুটতে শুরু করলো, জলের ঘাটতি পূরণ করার জন্য নিচ থেকে ঠান্ডা জল উঠতে শুরু করলো। এই লো প্রেসারের জায়গায় তখন এখানে কি হয়ে যাবে, হাই প্রেসার হয়ে যাবে, উচ্চচাপ হয়ে যাবে। আর পূর্ব প্রশান্ত মহাসাগরে হয়ে যাচ্ছে নিম্নচাপ। এখানে তখন বায়ু কি করলো, উষ্ণ গরম হালকা হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি করলো। সেই ঘূর্ণিঝড় হওয়ার পর, তাই না, সেই শীতল ভারী বায়ু বিপরীত দিক দিয়ে এসে এখানে নামছে, ফলে উচ্চচাপের গতি ও পরিমাণ বাড়ছে।
তাহলে দেখো এইভাবে অর্থাৎ দক্ষিণ ইউরোপীয় স্রোতকে কেন্দ্র করে যেমন ওয়াকার সার্কুলেশন তত্ত্ব হয়েছিল, আর লালিনা স্রোতকে কেন্দ্র করে বিপরীতমুখী একটা স্রোত সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই পশ্চিম থেকে পূর্ব দিকে স্রোত যাচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, শীতল ভারী বায়ু বিপরীত দিক দিয়ে আবার পশ্চিমমুখী হচ্ছে ঊর্ধ্বাকাশ বরাবর। এই পশ্চিমমুখী হওয়ার কারণে, যখন এই পশ্চিমমুখী হয়, এই পশ্চিমমুখীর কারণে কি হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করতেও বাধা পায়। দেখো যে বছরগুলোতে কি ঘটনা ঘটে, এলিনো সৃষ্টি হয়, এই ভুল বলা হলো, এটা এলনিনো সৃষ্টি হয়, অর্থাৎ আবার বলছি, এই যে পূর্বমুখী স্রোতটা হচ্ছে এলনিনো, লালিনো নয়, উত্তরমুখী স্রোতটা লালিনো, আর পূর্বমুখী বা এই যে পূর্ব হয়ে দক্ষিণমুখী স্রোতটার নাম এলনিনো। এই এলনিনো স্রোত যে বছর সক্রিয় হচ্ছে, এলনিনো স্রোত যে বছর সক্রিয় হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসতে বাধা দিচ্ছে, ফলে সেই বছর কি হবে, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে, আর খরা অঞ্চল সৃষ্টি হবে, আর মৌসুমী বায়ুর ছেদ ঘটবে, অর্থাৎ এলনিনোর প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনিয়মিত হয়, খরা অঞ্চল সৃষ্টি হয়, মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা হয়, ছেদ ঘটিয়ে স্বাভাবিক থেকে বৃষ্টিপাত অনেক কম হয়। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে। তাহলে দেখো এলনিনো লালিনোর মধ্যে পার্থক্য আশা করি তোমরা মিনিমাম 4টা পয়েন্ট লিখে নিতে পারবে, এটা যা বললাম, তাই না? আর কোন মহাসাগরে দেখা যায় একটা শর্ট কোশ্চেন, প্রশান্ত মহাসাগরে। আশা করি তোমরা এই 5 নম্বর ক্লাসে যা কিছু আলোচনা করলাম বুঝতে পারলে।